শুরুতেই জানিয়ে দিব দিল্লিতে মেগা বৈঠক নতুন সম্পর্কের সমীকরণে ভারত বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব বিএনপি জামায়াত আবারও নিচ্ছে প্রস্তুতি রণক্ষেত্র প্রথম সংসদ অধিবেশন থাকছে বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশে গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীর সার্জিক্যাল স্ট্রাইক একে সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কী বা বলা যেতে পারে মেজর জেনারেল চৌধুরী ভারত সফরে এসেছিলেন তিনি বৈঠক করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.এস. নারায়ণের সঙ্গে এই বৈঠক হয়েছিল এবারে গোপনে এতটা গোপনে যে কাকপক্ষেও টের পায়নি এমনকি গণমাধ্যমও জানতে পারেনি বলা হয়েছিল তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন কিন্তু এই সফরের আসল উদ্দেশ্য ছিল গোয়েন্দা স্তরে পুনরায় যোগাযোগ শুরু করা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে তৈরি হয় এক অস্থিরতা বাংলাদেশের মাটি হয়েছিল ভারত বিদ্বেষীদের চারণভূমি ১৮ মাসের ইউনুস সরকারের কার্যাবলী থেকে সেটা স্পষ্ট হাসিনা সরকারের পতনের পর উত্তর পূর্ব রাজ্যগুলিতে অস্থিরতার ভয় ছিল পদ্মাপারে হয়েছে পালাবদল তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন সাউথ ব্লক চাইছে নতুন সরকারের আমলে বাংলাদেশের মাটি যেন কোনোভাবে ভারত বিদ্বেষের আতুরঘর না হয়ে ওঠে বাংলাদেশও চেয়েছে ভারতের মাটি থেকে যেন কোনোভাবে বিদ্বেষমূলক প্রচার না করা হয় যদিও গত ১৮ মাসে ইউনুস সরকারের আমলে ভারতের মাটি ব্যবহার করে বিষোদ্গার করেনি কিন্তু তারেক রহমান সরকার গঠনের পর এই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি হয় কারণ সবাই প্রায় নিশ্চিত ছিল যে আওয়ামী লীগ সরকার গঠন করবে প্রধানমন্ত্রী হবেন হাসিনা কিন্তু কার্যক্ষেত্রে ঠিক উল্টোটা হয়েছে ফলে যদিও আগামী দিনে পদ্মার এপার থেকে বাংলাদেশ বিরোধী একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে কোনো মহল থেকে আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কার সমূলে বিনাশ ঘটেছে দিল্লিতে যেমন বাংলাদেশের গোয়েন্দা প্রধান বৈঠক করেছেন মধ্যপ্রদেশে আর্মি ওয়ার কলেজে বাংলাদেশের রাষ্ট্রদূত আরও একটি বৈঠক করেন যা থেকে স্পষ্ট যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তা কাটাতে পর্দার আড়ালে বড় ধরনের তৎপরতা শুরু হয়েছে তারেক রহমানের সরকারে কিছু পুরনো মুখ রয়েছে বাংলাদেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি গত বছর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকের পরেও দুয়ের মধ্যে যোগাযোগ ছিল ভারতের পক্ষ থেকে এই সম্পর্ক স্বাভাবিক রাখার একটা চেষ্টা চলছে এস জয়শঙ্করের ঢাকা সফর খালিদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানো এসব কিছুই প্রমাণ করে যে ভারত তারেক রহমান সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই জামায়াতের আমির শফিকুর রহমান একটা হুমকি দিয়ে বসেছেন তিনি বলেছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ অধিবেশন তার মেয়াদ পূর্ণ করতে পারেনি এমনকি পরের ৩টি অধিবেশনও মেয়াদ পূর্ণ করতে পারেনি স্বাধীনতার পর ১৯৯১ সালে প্রথম সংসদ তার মেয়াদ পূরণ করে ১৯৯৬ ২০০১ ২০০৮ সালের সংসদ অধিবেশন মেয়াদ পূরণ করেছিল বাকিগুলির কোনো বৈধতা ছিল না আমিরের এই বক্তব্যের লক্ষ্য যে বিএনপি তা নিয়ে কোনো সংশয় নেই দলের উদ্দেশ্যে তিনি ঘুরিয়ে বার্তা দিয়েছেন সেই বার্তা হল বিএনপি যতই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করুক না কেন তারা মেয়াদ পূরণ করতে পারবে না সরকারের সঙ্গে জামাতের আরও একটি বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে তাদের দাবি অধিবেশনের প্রথম কিছু মাস সংসদ কাজ করুক সংবিধান সংস্কার পরিষদ হিসেবে বিএনপি সেই দাবিকে আমল দিতে নারাজ তারা কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি তাদের অবস্থান হল এই বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত নেই সুতরাং শপথ নেওয়ারও প্রশ্ন ওঠে না সেই সময় রাজনৈতিক বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী ছিল তারেক রহমান মসৃণভাবে সরকার চালাতে পারবে না সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে জামাতের নেতৃত্বে বিরোধী দল সংসদের এলডি হলে একটি বৈঠক করে মূলত সংসদী বিরোধী দলের রণকৌশল কী হবে তা নির্ধারণ করতেই এই বৈঠক অপরদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৈঠকে বসে সংসদ পরিচালনার ক্ষেত্রে সরকার কিভাবে চলবে অধিবেশনে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে বিরোধীদের ঘায়েল করার ক্ষেত্রে রণনীতি কী হবে সেসব বিষয় আলোচনা করতেই বিএনপি বৈঠকে বসেছিল
দুটি দল বুঝতে পেরেছিল সংসদ অধিবেশনের প্রথম দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিএনপির তরফে বিরোধী দলকে কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি হল তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ফলে জামায়াত বা এনসিপির মতো দলের সব কথা শুনে সংসদ চালাবার কোনো প্রয়োজন নেই। বিএনপি কোনো নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, যার জন্য